ঘরের আলোটা নিভিয়ে দিন, পর্দাগুলো টেনে দিন, কারণ আজ আপনাদের এক অন্য জগতে নিয়ে যাব, যেখানে আবেগের রঙগুলো বড় ঘোলাটে, সম্পর্কগুলো সূক্ষ্ম সুতোর বাঁধনে বাঁধা, আর হৃদয়ের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকে এমন কিছু কথা যা বাইরের আলোতে আনা বারণ। চেয়ারটা টেনে নিয়ে আরাম করে বসুন, কারণ আজ শ্রেয়া তার জীবনের এমন এক অধ্যায় খুলতে চলেছে যা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য, অনেকের কাছে হয়তো নিন্দনীয়, কিন্তু আমার কাছে তা ছিল অস্তিত্বের এক নিদারুণ সত্য। আমার বাড়ি বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে। প্রকৃতির কোলে বড় হওয়া এক সাধারণ বাঙালি মেয়ে আমি। তখন সবে নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি। কাঁচা বয়স, চোখে হাজারো স্বপ্ন, কিন্তু বিধাতা হয়তো আমার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিলেন। আপনারা দেখছেন আমি এখন একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরেছি। আঁচলটা আলগাভাবে পিঠের উপর দিয়ে নেমে গেছে, আর শাড়ির ভাঁজগুলো শরীরের বাঁকে বাঁকে যেন এক নিজস্ব ছন্দ তৈরি করেছে। আমার চুলগুলো খোলা, কাঁধের উপর দিয়ে ছড়িয়ে আছে, আর চোখের নিচে হয়তো একটু কালচে ছোপ, যা রাতের পর রাত জেগে ভাবার ফল। কিন্তু এই অবসাদের মধ্যেও হয়তো আপনারা আমার চেহারায় এক অন্যরকম গভীরতা খুঁজে পাবেন। এই যে আমার কণ্ঠস্বর, এতে হয়তো আপনারা আমার চাবা ব্যথা আর সেই লুকানো সম্পর্কের টানা পোড়েনটা অনুভব করতে পারবেন। এই গল্পটা হয়তো আপনাদের অনেকের মনেরই কথা। হয়তো অনেকে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু বলতে পারেননি। আজ আমি আপনাদের হয়ে সেই না বলা কথাগুলোই বলবো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শ্বশুরবাড়িতে প্রথম থেকেই সবার সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ছোটবেলা থেকেই আমি মিশুকে স্বভাবের, তাই কারোর সঙ্গেই মানিয়ে নিতে সমস্যা হয়নি। আমার স্বামী রণজিৎ, পেশায় ইঞ্জিনিয়ার। কাজের সূত্রেই বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটাতে হয় তাকে। আমি অবশ্য এটাকে তার কর্মনিষ্ঠা ভেবেই মেনে নিয়েছিলাম, কিন্তু সেই একাকিত্বই হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। রণজিৎ যখন থাকত না, তখন সারাটা দিন কাটাতে হতো এক অদৃশ্য শূন্যতার সঙ্গে। বাড়ির বড় বউ আমি, তাই সংসারের সব দায়িত্ব আমারই কাঁধে। শাশুড়িমা বয়স্কা, শ্বশুরমশাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর দেবর অর্ণব তখন সবে কলেজে উঠেছে। অর্ণব ছিল আমার থেকে কয়েক বছরের ছোট। ছেলেটা বেশ শান্ত স্বভাবের, পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। প্রথম প্রথম তার সঙ্গে আমার সম্পর্কটা ছিল একেবারেই স্বাভাবিক দেবর ভাবির। আমি তাকে খাবার দিতাম, তার কাপড় গুছিয়ে দিতাম, মাঝে মাঝে পড়াশোনার খোঁজ খবর নিতাম। সেও আমাকে খুব সম্মান করত, দিদির মতো মনে করত। কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্কটা কোথায় যেন একটা অন্য মাত্রা পেতে শুরু করল, যার হিসেব আমি মেলাতে পারছিলাম না। অর্ণবের চোখগুলো ছিল বেশ তীক্ষ্ণ। যখন সে আমার দিকে তাকাতো, আমার কেমন যেন একটা অস্বস্তি হতো। মনে হতো যার চোখের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে, যা আমি বুঝতে পারছি না। আবার মাঝে মাঝে যখন সে কোনো কারণে হাসত, আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠত। এই অনুভূতিটা কেন হচ্ছিল আমি তখনও জানতাম না। আমার স্বামী যখন বাড়িতে ফিরত, তার ব্যস্ততা আমাকে আরও একা করে দিত। সে এসেও তার নিজের মতো থাকত। আমার সঙ্গে মন খুলে কথা বলার সময় যেন তার ছিল না। ধীরে ধীরে অর্ণবী হয়ে উঠছিল আমার একমাত্র সঙ্গী। বাড়ির আর 5টা কাজের ফাঁকে তার সাথে আমার টুকটাক গল্প হতো। সে তার কলেজের গল্প বলতো, বন্ধুদের কথা বলতো, আর আমি মন দিয়ে শুনতাম। মাঝে মাঝে যখন আমার মন খারাপ হতো, সে নিজের থেকেই এসে জানতে চাইত, ভাবি আপনার কি কিছু হয়েছে, আপনাকে মন মরা লাগছে। তার এই সামান্য সহানুভূতিটুকু আমার কাছে তখন খুব মূল্যবান মনে হতো। একদিন রাতে রণজিৎ অফিসের কাজে শহরের বাইরে গিয়েছিল। আমার শরীরটা সেদিন খুব খারাপ ছিল। জ্বর আর মাথার যন্ত্রণায় প্রায় সারা রাতই বিছানায় ছটফট করছিলাম। শাশুড়ি মাও নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে দেখি অর্ণব আমার পাশে বসে আছে, কপালে হাত দিয়ে দেখছে। তার চোখে একটা গভীর উদ্বেগ। ভাবি আপনার তো দেখি খুব জ্বর, কাউকে ডাকবো? আমি ভয়ে শিউরে উঠলাম। না না, কাউকে ডাকার দরকার নেই, সবাই জেনে গেলে কি ভাববে। সে চুপ করে রইল। তারপর উঠে গিয়ে ভেজা কাপড়ের পট্টি এনে আমার কপারে দিতে শুরু করল। তার নরম হাতের স্পর্শে আমার শরীর যেন বিদ্যুৎ প্রবাহ অনুভব করছিল।
সেই রাতে তার পাশে বসে থাকা, আমার কপালে হাত বুলিয়ে দেওয়া, আমার চোখে চোখ রাখা, সব কিছুই আমার মনের মধ্যে এক অন্যরকম ঝড় তুলেছিল। আমার শারীরিক দুর্বলতা আর মানসিক একাকিত্ব যেন অর্ণবের কাছাকাছি আসার এক অজুহাত তৈরি করে দিচ্ছিল। সেদিন রাতে যখন সে চলে গেল, আমার বিছানাটা আরও বেশি খালি আর ঠান্ডা মনে হলো। এরপর থেকেই অর্ণবের সঙ্গে আমার সম্পর্কের গতিপথ পাল্টে যেতে লাগল। আমাদের দেখা হওয়া, কথা বলা, এমনকি একে অপরের দিকে তাকিয়ে থাকার মধ্যেও এক নতুন অর্থ খুঁজে পেতে লাগলাম। তার কলেজের পরীক্ষা ছিল, আমি তাকে পড়াশোনায় সাহায্য করতে লাগলাম। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যেত। মাঝে মাঝে তার ঘরের দরজা খোলা পেতাম। অজান্তেই আমার চোখ দুটো তার ঘরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করত। একদিন রাতে সে হঠাৎ আমার ঘরের দরজায় নক করল। আমি তখন সবে স্নান সেরে বেরিয়েছি, একটা সাধারণ রাতের পোশাক পরা ছিল। দরজা খুলতেই সে আমার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। ভাবি, একটা বই খুঁজছিলাম, পাচ্ছেন না, আপনার কাছে কি থাকতে পারে? তার গলার স্বরটা কেমন যেন কাঁপা কাঁপা শোনানো। আমি তাকে ঘরের ভেতরে আসতে বললাম। সে এলো, কিন্তু তার চোখগুলো কেবল আমার দিকেই ঘুরছিল। আমার শরীরের ভাঁজে ভিজে চুলে তার দৃষ্টি আটকে যাচ্ছিল, যদিও সে তা প্রকাশ করতে চাইছিল না। সেই মুহূর্তে ঘরের ভেতরের বাতাসটা যেন আরও ভারী হয়ে উঠেছিল। একটা চাপা উত্তেজনা, একটা অস্বস্তি আমাকে ঘিরে ধরছিল। আমি বই খুঁজতে গিয়ে যখন ঝুঁকেছিলাম, আমার বুক থেকে আঁচলটা সরে গিয়েছিল। অর্ণব তখন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি যখন মুখ তুলে তাকালাম, সে দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে শুকনো গলায় বলল, থাক ভাবি, আমি পরে খুঁজে নেব। সেই দিনের ঘটনাটা আমার মনে এক গভীর দাগ কেটেছিল। বুঝতে পারছিলাম আমাদের দুজনের ভেতরেই এক অলিখিত, অবাঞ্ছিত সম্পর্ক টানা বাঁধছে। সময় যত গড়াতে লাগল, এই লুকানো আকর্ষণ ততই তীব্র হতে থাকল। যখনই সুযোগ পেতাম, আমরা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করতাম। রাতের বেলায় ছাদের ওপর হাঁটতে যাওয়া, দুপুরে সবার চোখ এড়িয়ে রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে টুকটাক কথা বলা, এমনকি যখন আমি চুল বাঁধতাম তখন সে পাশ দিয়ে যেতে যেতে আলতো করে আমার কাঁধে হাত ছুঁয়ে যেত। সেই সামান্য স্পর্শেই আমার শরীরের ভেতরটা কেঁপে উঠত। এক অন্য রকম শিহরণ অনুভব করতাম। আমার স্বামী যখন বাড়ি আসতেন, তখন আমি অর্ণবের থেকে আরও বেশি দূরত্ব বজায় রাখতে চেষ্টা করতাম, কিন্তু সেই চেষ্টাই যেন আমাদের দূরত্বকে আরও বেশি বাড়িয়ে দিত, আর তাতে আমার কষ্ট আরও বাড়ত। একদিন রাতে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমার স্বামী রণজিৎ তখনও ফেলেননি। অর্ণব পড়াশোনা করছিল নিজের ঘরে। হঠাৎ লোডশেডিং হয়ে গেল, চারিদিক অন্ধকার। আমি ভয়ে কুঁকড়ে বিছানায় শুয়েছিলাম। তখন অর্ণব হঠাৎ আমার ঘরে এলো, একটা মোমবাতি নিয়ে। তার মুখে কেমন একটা আতঙ্ক। ভাবি, ভয় পাচ্ছেন বুঝি? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ, খুব ভয় পাচ্ছি। সে এসে আমার বিছানার একপাশে বসল। তার হাতের মোমবাতির আলোয় তার মুখটা কেমন রহস্যময় দেখাচ্ছিল। আপনার কিছু হবে না ভাবি, আমি আছি তো। তার কথা শুনে কেমন যেন একটা স্বস্তি পেলাম। সে আমার হাতটা আলতো করে ধরল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে তার হাতের স্পর্শ অনুভব করতে লাগলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল জগতের সমস্ত বাধা, সমস্ত নিয়মকানুন অর্থহীন, শুধু আমরা দুজন আর এই গভীর অন্ধকার, এই তীব্র আবেগ। সে আরও কাছাকাছি এলো। তার শ্বাস প্রশ্বাস আমার গালে এসে পড়ছিল। আমি যেন তার শরীরের প্রতিটি উষ্ণতা অনুভব করতে পারছিলাম। সেই রাতে কোনো কথা হয়নি, শুধু স্পর্শ আর অনুভূতির নীরব আদান প্রদান ছিল। পরের দিন সকাল হতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সেই রাতের স্মৃতিটা আমার মনে গেঁথে রইল। এরপর থেকেই আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। আমরা একে অপরের চোখের ভাষাতে সব বলতে শুরু করলাম। যখনই আমরা একে অপরের কাছাকাছি আসতাম, আমাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠত, হৃৎস্পন্দন দ্রুততর হতো। আমরা দুজনেই জানতাম যে এটা ভুল, কিন্তু এই অনুভূতি থেকে বের হয়ে আসার ক্ষমতা আমাদের ছিল না। অর্ণব আরও সাহসী হয়ে উঠল। মাঝে মাঝেই আমার হাত ধরত, আমার কোমরে আলতো করে হাত দিত যখন আমি রান্না করতাম। এই স্পর্শগুলো ছিল যেন এক নিষিদ্ধ সুখ, এক তীব্র আকর্ষণ, যা সমাজের সব বাধাকে ভেঙে দিচ্ছিল। তবে এই সম্পর্কের কারণে আমার মনের মধ্যে এক অপরাধবোধ দিন দিন বেড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি রণজিতের সঙ্গে এক ধরনের প্রতারণা করছি, আবার অর্ণবের ভবিষ্যতও নষ্ট করছি। এই গোপন সম্পর্ক, যা এক তীব্র আবেগের বশবর্তী হয়ে শুরু হয়েছিল, তা এখন আমার জীবনের উপর এক কালো মেঘের মতো চেপে বসেছিল। আমার হাসি, আমার কথা, সবকিছুর মধ্যেই একটা কৃত্রিমতা চলে এসেছিল। অর্ণব হয়তো বুঝতে পারছিল এই সম্পর্কের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তার চোখেও আমি একই রকম কষ্ট আর দ্বিধা দেখতে পেতাম। একদিন রাতে যখন রণজিৎ বাড়ি ছিলেন,
অর্ণব হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেই সময়ে আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি তাকে কতটা ভালোবাসি। যখন সে সুস্থ হয়ে বাড়ি ফিরল, আমি সিদ্ধান্ত নিলাম এই সম্পর্কটা আর চলতে দেওয়া যায় না। আমি তার কাছে গেলাম যখন সে একা ছিল। অর্ণব, আমাদের এই সম্পর্কটা ঠিক না, এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমার হাতটা ধরেছিল, কিন্তু আমি সজোরে ছাড়িয়ে নিলাম। আমি জানি এটা কঠিন, কিন্তু আমাদের দুজনেরই ভবিষ্যৎ আছে। আমাদের এই বাড়ির শান্তি রক্ষা করতে হবে। অর্ণব প্রথমে কথা বলতে পারেনি, তার চোখে জল এসে গিয়েছিল। আমিও কাঁদছিলাম। সে শুধু বলল, আমার কি দোষ ভাবি, আমি তো শুধু আপনাকে ভালোবাসতাম। তার কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এই আত্মত্যাগটা জরুরি। সেদিন থেকেই আমরা দুজনেই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। দিনের পর দিন, মাসের পর মাস সেই দূরত্ব ছিল শারীরিক, মানসিক নয়। আমাদের চোখগুলো যখন একে অপরের দিকে পড়ত, তখনও হয়তো সেই পুরনো আকাঙ্ক্ষাটা দেখতে পেতাম, কিন্তু আমরা দুজনেই নিজেদের সংযত করে নিতাম। এই অভিজ্ঞতাটা আমাকে জীবনের এক কঠিন শিক্ষা দিয়েছিল। আবেগ প্রবণতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই আবেগ যদি সমাজের সীমারেখা বেরিয়ে যায়, যদি সম্পর্কের পবিত্রতাকে নষ্ট করে দেয়, তবে তার ফল ভয়াবহ হতে পারে। মনের মধ্যে অনেক লুকানো টানাপোড়েন থাকে, যা হয়তো কেউ জানতে পারে না, কিন্তু দিন শেষে নিজের বিবেক আর সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা মেনেই হয়তো আমাদের চলতে হয়। এই সম্পর্কটা হয়তো আমাকে শিখিয়েছিল কিছু অনুভূতিকে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখাই ভালো, কারণ সব ভালোবাসারই প্রকাশ সামাজিক স্বীকৃতি পায় না। এই কঠিন সিদ্ধান্ত আমাকে হয়তো অনেক কষ্ট দিয়েছে, কিন্তু জীবনের পথে চলার জন্য এই কষ্টটা হয়তো খুব জরুরি ছিল। জীবনের কিছু সম্পর্ককে শুধুমাত্র স্মৃতির খাতায় রেখে দিতে হয়, বাস্তবে তার কোনো অস্তিত্ব রাখা ঠিক নয়। নইলে অনেক কিছু ভেঙে যায়, যা আর জোড়া লাগানো সম্ভব হয় না।